পাহাড় গেলে শুধু পথ বদলায় না, বদলে যায় মনের ভিতরের অনেক গল্প। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের নীরবতায় নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়। আমরা গেছিলাম কোনো রকম প্ল্যান ছাড়াই, তাই আমাদের ঠিক মনে হয়েছিল রাত্রে জার্নিটা করা। আমরা দার্জিলিং মেলে করে গেছিলাম রাত 12টায় ট্রেনে। এটার কারণ একটাই, হঠাৎ করে যেহেতু প্ল্যান হয় এবং রিজার্ভেশন না পাওয়ায় রাত্রে যাওয়াটাই শ্রেয় মনে হয়েছিল। আমাদের সাথে 3টে বাচ্চাও ছিল। ভাবুন তো কত বড় আস্পর্ধা আমাদের। প্ল্যাটফর্মে গিয়ে জেনারেলে টিকিট কাটলাম, যেমন ভাবা তেমন কাজ। দূরপাল্লার ট্রেনগুলো জেনারেলে খুব একটা রাতে ভিড় হয় না, ভিড় লাগলো একদম নিশানায়। খুব একটা ভিড় কিন্তু পাইনি আমরা, জানেন। আমরা বেশ শুয়ে বসে শান্তিনিকেতন থেকে জলপাইগুড়ি যাত্রা করলাম। আর হ্যাঁ, আমরা ছিলাম 11 জন। আমার পরিবার থেকে আমিও আমার ছেলে সুদীপ, আর অন্য এক পরিবার থেকে 9 জন। আমরা ট্রেনে উঠেই বসার জায়গাটা পেয়ে গেছিলাম। রাত্রে সুদীপ শুতে পেয়েছিল, কিন্তু আমি বসে বসেই গেলাম পুরো রাস্তা। আমার কাছে ছিল এক কাকু ও কাকিমা। সে যাগে আমরা যে রিজার্ভেশন ছাড়াই এত সুন্দর করে জার্নিটি করতে পারবো তা আমাদের কল্পনার বাইরে ছিল। এইভাবে কিন্তু আপনারা কোনোদিন যাবেন না, রিজার্ভেশন করে তারপর যাবেন। আর আমাদের যাওয়ার আর একটা কারণ ছিল, যেহেতু 2-1 দিন আগেই মহরম গেছিল, তাই ভিড়টা ওখানে কম ছিল। একটা উৎসব, অনেক মানুষজন বাড়িতেই এই কয়টা দিন থাকতে চায়, সে কারণেও হয়তো একটু ভিড়টা কম ছিল। দেখুন, গল্প করতে করতে বেশ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। তো এরপর হলো আর এক দৌড়ত্তি, কারণ বাবা আসেনি আর মাকে একা পেয়েছে। ছেলের উৎপাত তো ডবল হয়ে গেছে, আর আমার ছেলে প্রচণ্ড চঞ্চল। এটা আপনারা কম বেশি ভিডিওতে দেখেছেন এবং আমি প্রায় সময় আপনাদের কাছে উল্লেখ করেছি কথাটা। ও একটু বোঝে কম আর আবেগের বশে চলে, সে যাগে ওকে ঠিক অ্যাডজাস্ট করুন। এদিকে জলপাইগুড়ি স্টেশনে আমার সঙ্গে সঙ্গেই শুরু হলো ভিড়ে ঠেলাঠেলি অবস্থা। কাকিমা আমাকে বারবার বলে দিয়েছিল, যাই করবি না কেন এই জায়গাটাতে ব্যাগ হারাবে, ছেলেকে কিন্তু ছাড়বি না। প্রচন্ড ভিড় হয়, যেটা তুলনার বাইরে। প্রথমে কিছুটা আমার মনে হয়েছিল আমি কি করতে এলাম, কি দুঃখে আমি এখানে আসতে গেলাম, কারণ ছেলেকে সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। আর ও বায়নাগুলো এমন এমন করছিল যেগুলো মেনে নেওয়ার অযোগ্য। ও বাবা, কি সুন্দর এই টয় ট্রেনের ডেমোটা, অপূর্ব লাগছে তাই না? গাড়ি ভাড়া করে এলাম শিলিগুড়ি। এখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম, নিরামিষ ভাত খেলাম, ছেলে খেলো ডিম ভাত। আর এখানে খাওয়ার কারণ হচ্ছে সেই আগের দিনে খাওয়া, পেটে কিচ্ছু নেই, তাই টিফিন না করে লাঞ্চ করলাম। আর সব থেকে বড় সমস্যা এখানকার বাসগুলোতে, কারণ পাহাড়ি অঞ্চল, যতগুলো সিট ততগুলো প্যাসেঞ্জার নিয়ে যাবে, আর যতক্ষণ না ডিপোতে এসে বাস এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত টিকিট কাউন্টারে টিকিট দেবে। তাই যতগুলো সিট আছে ততগুলোই একমাত্র প্যাসেঞ্জার উঠতে পারবে। এই এক সমস্যা, তাই প্রায় 3-4 ঘন্টা আমাদের এখানেই থেকে গেল। এখন আমরা বাসে উঠে পড়েছি, বেশ মজা লাগছে। আর দেখুন, প্রত্যেকটা সিটে কিন্তু একজন করে বসে আছে, বাচ্চা বলুন আর বড়। আর হ্যাঁ, 3 বছরের ঊর্ধ্বে কিন্তু এদের টিকিট করতে হয়। পার হেড আমাদের টিকিট মূল্য পড়েছিল 105 টাকা করে। ভাত খাওয়ার পর একটু ঘুম ঘুম লাগছিল, তাই সিটের মধ্যে একটু মাথা হেলিয়ে ঘুমিয়ে নিলাম। শিলিগুড়ি থেকে আমরা বাস ধরেছিলাম, আর এই যে শিলিগুড়ি থেকে শুরু হয়ে গেছে চা বাগানের মতি মনোরম দৃশ্য, যা যা চোখে পড়ার মতো। আমাদের ছেলেগুলোর একটু একটু খিদে পেয়েছিল, কারণ ওরা অনেক আগে খেয়েছিল, আর ডিপোতেই প্রায় 3 থেকে 4 ঘন্টা আমাদের সময়টা নষ্ট হয়ে গেছে। তাই সাথে করে নিয়ে আসা টুকিটাকি খাবারগুলোকে বাচ্চাগুলোকে দিয়ে দিলাম, তারা একটু খাচ্ছিল, তার সাথে আমরাও যোগ দিয়েছিলাম। যেহেতু শিলিগুড়ি থেকে দার্জিলিং অনেকটা রাস্তা, অনেক ঘন্টার পথ, তার জন্য মাঝখানে শুধুমাত্র আধ ঘন্টা থেকে খুব বেশি হলে 45 মিনিট দাঁড়াবে এই বাসটা, এবং সেখানে খাবারেরও ব্যবস্থা আছে, একটা ডাবার মতো আছে, সেখানেই বাথরুম টয়লেট যে যা করবে করে নেবে এবং প্রয়োজন মতো খাবার খেয়ে নেবে। তার মাঝখানে কিন্তু এই বাস দাঁড়ানোর কোনো নিয়ম নেই। সুদীপ যে শুনেছে যে কোনো খাবারের দোকানের সামনে বাসটা কিছুক্ষণ দাঁড়াবে, তাই ও আগে থেকেই লিস্ট করতে লেগেছে, মা আজকে আমি মোমো খাবো, আজকে এই খাবো, আজকে ওই খাবো। সে যাগে, ও যা খাবে দেওয়া হবে, আর ও খেতে একটু বেশি ভালোবাসে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের টোটাল কত খরচা পড়লো। তো জার্নিটা বেশ ভালোই হচ্ছিল, আমাদের বেশ ভালো লাগছিল। আর সব থেকে বড় ব্যাপার, আমার পাহাড়ে আসা এই প্রথম। বেশ ঢেউ খেলানো উঁচু নিচু পাহাড়গুলো দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। তখন সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট কোথায় যেন উধাও হয়ে গেছিল চুমন্তর করে, আর দেখে মনে হচ্ছিল আমি এক অন্য জগতে চলে এসেছি। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। দেখুন দেখুন, চা বাগানগুলো কত ভালো লাগছে। পাহাড় এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে ছেলেকে নিয়ে আসতে পেরে নিজেকে বেশ ভালো লাগছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনের কোথাও এক কোণে দুঃখ বাসা বেঁধেছিল, কারণ সুদীপের বাবা অর্থাৎ আমার কর্তামশাই আসতে পারেনি। পাহাড় এবং চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতে কয়েকটা কথা একটু শুনে নেন। লাগেজ
সম্পর্কে। লাগেজ কি নিয়েছিলাম আমরা কয়েক সেট জামা কাপড় নিয়েছিলাম, সঙ্গে নিয়েছিলাম শুকনো খাবার, কারণ বাসে বা ট্রেনে বা অন্য কোথাও যখন ঘুরতে যাব তখন সবসময় খাবারের জন্য গাড়ি নাও দাঁড়াতে পারে। সে কারণে কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছিলাম, যেমন কাজু, কিশমিশ, খেজুর, এছাড়াও বিস্কিট, চিড়ে ভাজা, চাল ভাজা, এগুলো টুকিটাকি নিয়েছিলাম। যেহেতু বাচ্চা ছিল, সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরও পেট ভরেছে। এছাড়াও নিয়েছিলাম একটা ছাতা, কেন পাহাড়ি অঞ্চল, কখনো কখনো মেঘ ভেসে যায়, কখন যে বৃষ্টি নামিয়ে দেবে বোঝা মুশকিল। আর নিয়েছিলাম প্রত্যেকের জন্য একখানা করে সোয়েটার। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সোয়েটারটা নিয়ে যাবেন। দিনের বেলায় ওয়েদারটা আরামদায়ক থাকলেও রাতের দিকে কিন্তু ঠান্ডা। আর আমরা যখন ম্যাল বা অন্য কোথাও ঘুরেছিলাম তখন কিন্তু আমাদেরকে সোয়েটারটা পরতে হয়েছিল। তাই অবশ্যই কিন্তু গরমের দিন বলে যে সোয়েটারটাকে অ্যাভয়েড করে চলবেন এমনটা কিন্তু করবেন না। আমরা কিন্তু নিয়ে গেছিলাম, ঠকিনি, আমাদেরটা কাজে লেগেছিল। আমরা গেছিলাম গরমের সময়, তাহলে বুঝতেই পারছেন যে শীতের সময় গেলে কি অবস্থাটা হবে। বাইরে দেখুন কি সুন্দর মেঘটা লাগছে, অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে, যেন শরতের মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। আমাদের এই প্রথম আসা হয়েছিল পাহাড়ে, তাই একটু ভয়ও কাজ করছিল। যখন পাহাড়ের গা বেয়ে আমাদের দিকটা খাদের দিকে থাকছে তখন আমাদের প্রচণ্ড ভয় লাগছে, কারণ নিচের দিকে কিচ্ছু দেখা যায় না, শুধু ধোঁয়াশা ধোঁয়াশার গাছের আগাগুলো দেখা যাচ্ছে। আর যখন পাহাড়ের দিকে যাচ্ছে তখন দেখা যাচ্ছে শুধু ফার্ন গাছ। আমি ভেবেছিলাম অর্কিড দেখতে পাবো, কিন্তু আমরা এই জায়গাটাতে অর্কিড কিন্তু দেখতে পেলাম না। হয়তো দার্জিলিংয়ের ওদিকে দেখতে পাবো, এটাই আশা করেছিলাম। আর দেখুন কেমন খাড়া রাস্তা, পিছন দিকে যখন আমরা দেখছি তখন যথারীতি ভয় পেয়ে যাচ্ছি, এতটা খাড়া রাস্তা। আর সব থেকে ভয়ঙ্কর লাগছে কখন জানেন, যখন বাসটা কোনো কারণবশত জ্যামের জন্য আটকে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, এবং তারপর যখন মুভ করছে প্রথমে না পিছন দিকে একটু পিছিয়ে যাচ্ছে, তারপরে এগোচ্ছে। এতে পিছন দিকে চলে আসাতে মনে হচ্ছে এখনই খাদে পড়ে গেলাম। মানে কি অপূর্ব ভয়ঙ্কর অনুভূতি, যা যতক্ষণ উপলব্ধি করবেন তা বলে প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের এটাই বলতে চাই, যারা পাহাড়ে যেতে ভালোবাসেন তাদের অল্প বয়স্ক থাকতে থাকতেই চলে যান, কারণ বয়স হয়ে গেলে যে কত কষ্ট হয় তা কাকু কাকিমাকে দেখে আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, আপনারা যারা অল্প বয়স্ক থাকতে থাকতে ঘুরতে চান তারা অন্তত পাহাড়ি অঞ্চলগুলো বয়স থাকতে থাকতে ঘুরে আসুন, কারণ শরীর ভেঙে গেলে বা ক্ষমতা চলে গেলে আর এই পাহাড়ি অঞ্চলে হাঁটার মতো সামর্থ্য থাকবে না, খুব কষ্ট হবে। হয়তো যাবেন, আমাদের মতো মানুষদেরই পা ধরে যাচ্ছে, কারণ আমরা তো অভ্যস্ত নই এই সমস্ত অঞ্চলে হাঁটা চলা করে। তাই খাড়া ঢাল আমাদেরকে শ্বাস ফুলিয়ে দিচ্ছিল এবং পাগুলোতে ব্যথাও শুরু হয়ে গেছিল। যেহেতু পাহাড়ি অঞ্চল সেহেতু এখানকার বাড়িগুলো কেমন কেমন ভাবে তৈরি দেখে আমাদের একটু অডই লাগছিল, কারণ আমরা সমতলের মানুষ, তো এইরকম ধরনের বাড়ি আমরা দেখিনি। আর পাহাড়ি অঞ্চলে তো আমার প্রথমবার আসা। আর এখানে সরলবর্গীয় গাছের প্রাচুর্য বেশি, যেমন পাইন চারিদিকে দেখতে পাচ্ছিলাম একদম প্রথম থেকে। এবার আসি খরচার কথায়। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে আমরা দুজন এসেছিলাম, তাহলে আমাদের খরচা কত হয়েছিল বলার আগে বলে দিই, আমরা যেহেতু দুটো ফ্যামিলি এসেছিলাম, আমরা রুম এবং গাড়ি দুটোই শেয়ার করেছিলাম, তাই খরচাটা একটু কমই পড়েছিল। ঘোরা, ভিজিটিং, গাড়ি, রুম এবং নিজস্ব যে সমস্ত কেনাকাটাগুলো করেছিলাম, খাওয়া দাওয়া সমস্ত কিছু ধরে আমাদের খুব বেশি হলে 10,000 টাকা খরচা হয়েছিল, মা এবং ছেলে। যেহেতু আমরা এটা প্রথমবার এসেছিলাম তাই আমাদের খরচাটা মনে হয় একটু বেশি হয়েছিল, কারণ আমরা তো এই পরিস্থিতির কোনোদিন সম্মুখীন হয়নি, তাই আমাদের খরচাটা একটু বেশি হয়েছিল। আমার মনে হয় আমরা এর পরের বারে যদি যাই, আশা করি 8 থেকে 8,500-এর মধ্যে সমস্ত খরচাটুকু কমপ্লিট হয়ে যাবে। আগেই বলেছিলাম যেহেতু লং জার্নি, তাই মাঝখানে এক জায়গাতে ব্রেক দেওয়া হবে। আমাদের বাস দূরে দাঁড়িয়ে আছে এবং সামনেই একটা শিব মূর্তি রয়েছে, বেশ সুন্দর। আর দেখুন খাড়া ঢালগুলো দেখুন কেমন ভয়ঙ্কর লাগছে। ছেলে তো আগে আগে ছুটছে, সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার একটা ভয়। আর এই যে ফার্ন গাছগুলো দেখুন কত সুন্দর। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের লোকালিটির মধ্যে যে ফার্ন গাছগুলো থাকে সেগুলো ছোট, কিন্তু এখানকার ফার্ন গাছগুলো কি বড় বড়, ভাবতে পারবেন না। হয়তো একেই বলে বিজ্ঞানের ভাষায় অভিযোজন। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, মানে অসাধারণ, যা সব ক্লান্তি দূর করে দিয়েছে, মনে এনেছে এক রাস শান্তি। এখানে আসতে পেরে যে আমার কি যে ভালো লাগছে তা আমি আপনাদেরকে মুখে বলে প্রকাশ করতে পারবো না। এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ছেলে বায়না করছে, দুর্গা আন্টি চলো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই যে নিচেটা কেমন লাগছে। এই দেখুন কেমন লাগছে, দেখুন অপূর্ব লাগছে, তাই না? আর একটু দাঁড়ান, আমি শিব ঠাকুরটাকে একটু দেখি দিই, কি বড়, কি অপূর্ব লাগছে। পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, কি ভালো লাগছে, কি বলবো আপনাদেরকে।
এখানে প্রচুর গাঁদা গাছ, এগুলো সব গাঁদা গাছ। আর আমাদের ওখানে কিনতে হয়। আর এগুলোই দেখ, এগুলো ফান গাছ। ফান গাছ কি সুন্দর গাঁদা গাছ, কত চারা। প্রচুর প্রচুর। বাচ্চারা, তোমার বউ ব্যবসায়ী হয়ে গেছে। এ ও জুতো কই? বিছুটি পাতা, বিছুটি পাতা এইগুলো হতে পারে, জ্বালা করবে। এই দেখ 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 এই দেখ এইটা এইটা কিছু করতে হবে না, একটা পাতা এরকম করে বলিনি। বিছুটি পাতা, ছেলে, এই বিছুটি ছেলে নয়, আসলে বিছুটি পাতা। এই পাতা যেখানে লাগবে সেখানটা এত চুলকানি হবে এবং চুলকে চুলকে সেই জায়গাটা ফুলে যাবে। বিছুটি পাতা। গাড়িগুলো আসারটা লুকটা দেখ একবার। আমাদের গাড়িটা স্টে করেছে মোটামুটি ওই 20 মিনিটের জন্য। তো এখানে একটা দোকান আছে, এই পাশেই দোকান আছে। এই দোকানে আমাদের ছোটোখাটো টিফিন, চা কেউ খেতে চাইলে, মোমো পাওয়া যাচ্ছে এখানে, যেটা পাওয়া যায়। তো আমরা আপাতত কোল্ড ড্রিঙ্কস খাবো, মোমোটা খাবো না। জুস নেবে গেছে, চলো চলো দেখা যাক কি খাওয়া। এক প্লেট ভেজ মোমো। সন্ধ্যাবেলা খাবি? পোষাবে না, না आप लोग बैठे 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 যাই বসো। আশা করব ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে এবং নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আপনারা সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন এবং ভালোবাসা এইভাবেই দিয়ে যাবেন। পারলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কাম্য। এখনকার মতো বিদায় দেন। এর পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে। আমি মৌমিতা এখনকার মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।